Assalamu alaikum, Dr. Khaleda Adi, consultant of regenerative medicine at European Wellness Villa Medica Bangladesh Premier Center. কেমন আছেন সবাইকে ঈদ মোবারক। আশা করি এই কোভিডের সিচুয়েশনের মধ্যেও আপনাদের ঈদ উল ফিতর ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। এবং আমরা দেখছি যে কোভিডের ভয়াবহতা হয়তোবা কিছুটা কমে আসার লক্ষণ দেখা দিচ্ছে এবং সরকার চেষ্টা করছেন আর একটু বেশি বিধি নিষেধ মেনে চলে লকডাউন দিয়ে জিনিসটাকে আরও কন্ট্রোলে নিয়ে আসা। তো আমরা সবাই তারপরও স্বাস্থ্যবিধি মেনে চলেই মনে হয় এবার সবাই ঈদ উল ফিতর পালন করার চেষ্টা করেছি এবং সেটাই আমাদের জন্য সবচেয়ে বেশি কাম্য ছিল ডক্টরদের জন্য। সো ইনশাল্লাহ আরও একটু ধৈর্য ধরতে হবে, আমাদের আরও কিছুদিন স্বাস্থ্যবিধি মেনে চলে এই সিচুয়েশনকে কাভার আপ করতে হবে। সো সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে ঈদের দ্বিতীয় দিনে আমি আপনাদের সাথে লাইভে চলে আসলাম ইডব্লিউ ভিলা মেডিকেল পেজ থেকে। তবে আজকে আমার টপিকটা একটু ভিন্ন। সাধারণত আমি বিভিন্ন কমন ডিজিজ নিয়ে অনেক কথা বলি, ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, এই ধরনের ডিজিজগুলো নিয়ে, কোলেস্টেরল, হাইপারটেনশন, হরমোনাল ইমব্যালেন্স। তো আজকে আমি একটু স্পেসিফিক করেছি আমার লাইফটা, সেটা হচ্ছে একটু ফিমেলদের জন্য। তো ফিমেলদের জন্য সাথে অবশ্যই তাদের মেল পার্টনাররা এই ক্ষেত্রে তাদের জন্য এটা জানার দরকার আছে। তারপর ফিমেলদের জন্য একটু স্পেশালি আমি আমার লাইফটি সাজিয়েছি। আপনারা অলরেডি আমাদের প্রি লাইফ পোস্টে দেখেছেন যে আমাদের লাইফের আজকে টপিক হচ্ছে পোস্ট মেনোপোজাল অস্টিওপোরোসিস। আসলে এই টপিকটা আমার মাথায় কেন আসলো হঠাৎ করে? বিকজ দুইটা কারণ। একটা হচ্ছে আমি যখন পেশেন্টস দেখি তখন হরমোনাল ইমব্যালেন্সের অনেক পেশেন্টস দেখি এবং একটু এইজেড যারা 40 অথবা 40 থেকে 40 to 55 ইন বিটুইন মহিলা পেশেন্ট যারা আছেন, তারা বিভিন্ন দেখা যায় যে সিভিয়ার ক্রনিক ডিজিজ নিয়ে আমার কাছে আসেন, যেরকম ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, অথবা অনেকের সিমটম যে ওয়েট গেইন, অনেক বেশি অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া। তো এই জিনিসগুলো খুব কমন দেখা যায় যে কমপ্লেইন মহিলাদের থাকে। কিন্তু আমরা যখন ডিটেলসে ডায়াগনোসিস করি তখন দেখি এগুলোর সূত্রপাত হয়েছে হরমোনাল ইমব্যালেন্স থেকে। আরেকটা ভুলে গেলাম, জয়েন্ট পেইন, নি জয়েন্ট পেইন অথবা ফ্রোজেন শোল্ডার, এগুলো নিয়েও কিন্তু খুব কমনলি পেশেন্ট আমাদের এখানে আসছেন। সো যখন আমরা একটা ডিটেলস ইনভেস্টিগেশনে যাই, বিকজ আপনারা সবাই জানেন যে আমাদের কিন্তু ট্রিটমেন্টের প্যাটার্নটা ডিফারেন্ট। প্রথমেই আমরা ডায়াগনোসিসের উপরে খুব বেশি গুরুত্ব দিই। ডায়াগনোসিসটা কেমন হবে, ডায়াগনোসিসটা প্রপারলি হচ্ছে কিনা। ডায়াগনোসিস যদি প্রপারলি না হয় সেক্ষেত্রে কোনো ট্রিটমেন্টই প্রপারলি হবে না। সো যখন আমরা রুট কজ বের করতে গিয়েছি এইসব মহিলাদের, বিশেষ করে 40 থেকে 55-এর মধ্যে, তাদের দেখা গেছে যে এই যে বিভিন্ন ধরনের কমপ্লেইন্টস, এগুলোর রুট কজটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। আইদার তারা প্রি মেনোপোজ স্টেজে আছে, অথবা তারা মেনোপোজ স্টেজে আছে, অথবা তারা পোস্ট মেনোপোজ স্টেজে আছে। তাহলে প্রথমেই দর্শকদের প্রশ্নের উত্তর ক্লিয়ার করার জন্য বলে নিচ্ছি যে মেনোপোজ জিনিসটা কি। আমরা যারা ফিমেল আছি তারা আমরা জানি সবাই আমরা রিপ্রোডাক্টিভ লাইফের মধ্য দিয়ে যাই যখন আমরা সন্তান জন্ম দিতে পারি। এবং এই রিপ্রোডাক্টিভ লাইফের একটা কিন্তু এজ লিমিটেশন মোটামুটি আছে। জেনারেলি এক্সেপশন ইজ দেয়ার, যে যখন থেকে আমাদের মাসিক শুরু হয় একটা মেয়ের বা পিরিয়ড শুরু হয়, হয়তো বা কারো 9 বছর, কারো 10 বছর, এখন অনেকের আর্লিও শুরু হয়। অনেক মা বাবা আবার এতে অনেক ভীত হয়ে যান যে এটা বেশি আর্লি কেন শুরু হলো। এখানে ভীত হওয়ার কিছু নেই, এটা পুরোটাই হরমোনাল চেঞ্জের ব্যাপার, এটা হতেই পারে, এটা আজকাল খুবই কমন। সো ওই সময়টি থেকে যখন একদম যে সময় পর্যন্ত আমাদের মাসিক চলতে থাকে এবং মাসিক বন্ধ হয় না, সেই সময় পর্যন্ত সময়টাকে সাধারণত বাংলাদেশের জন্য এটা 45 অন অ্যান এভারেজ। তো 9-10 থেকে 45 এই রিপ্রোডাক্টিভ লাইফ যেটা, এই লাইফটাতে দেখা যায় যে আমাদের পিরিয়ড নিয়মিত প্রতি মাসে একবার করে মাসিক হচ্ছে, যাদের স্বাভাবিক নর্মাল। যাদের কোনো প্রবলেম থাকে তাদের দেখা যায় 2 মাসে একবার হচ্ছে, বাট এই টাইমটা তাদের রিপ্রোডাক্টিভ লাইফ। তো এই লাইফটিতে এই আসলে
এটির পরে কি হয় যখন হঠাৎ করে, এটাই তার জন্য নর্মাল একটা ফিমেলের জন্য, কিন্তু আফটার 45 অথবা 46 অথবা আফটার 40 যখন মেনোপজ হতে যাচ্ছে, অথবা এই যে পিরিয়ডটা বন্ধ হয়ে যাওয়া, এটাকেই মেনোপজ বলছে। সো পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার কিছুদিন আগের সময়টাকে প্রি মেনোপজ বলছে, পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার কিছুদিন পরের সময়কে পোস্ট মেনোপজ বলছে। সো প্রি মেনোপজ, মেনোপজ, পোস্ট মেনোপজ, এই যে তিনটা স্টেজ মেয়েদের লাইফে আসে, এটা কিন্তু অনেক সময় অনেকের জন্য খুব দুর্বিষহ হয়। হ্যাঁ, অনেক মহিলা, আমাদের মা, আমি বিশেষ করে আমাদের ফ্যামিলিতে আমাদের যারা মা আছেন, যারা বড় বোন আছেন, চাচিরা আছেন, ভাবিরা আছেন, তাদের জন্য অনেক সময় এটা অনেক মানে কষ্টকর হয়। কেন হয়? বিকজ এই সময় হরমোনাল একটা ইমব্যালেন্স তৈরি হয় বডিতে। সো হরমোনাল ইমব্যালেন্স বলতে কি বুঝছি, যে আমাদের মেল এবং ফিমেল, ছেলে এবং মেয়ে প্রত্যেকের বডিতেই প্রচুর পরিমাণে হরমোন, বিভিন্ন ধরনের হরমোন আছে, যেগুলো কিন্তু আলটিমেটলি আমাদের পুরো বডি, হিউম্যান সিস্টেমকে রেগুলেট করে। তো এই হিউম্যান সিস্টেমকে রেগুলেট করার জন্য এই হরমোনগুলো ব্যালেন্স থাকা ছেলে মেয়ে উভয়ের জন্যই দরকার। ছেলেদের ওরকম বিশেষ কারণ ছাড়া, কোনো ডিজিজ ছাড়া হরমোনাল ইমব্যালেন্স হয় না, কিন্তু মেয়েদের ফিজিওলজিক্যালি, যে পোস্ট মেনোপোজ বা মেনোপোজ বা প্রি মেনোপোজ, মানে নর্মালি এই জিনিসগুলো যেহেতু মেয়েদের হয়, এটা কোনো ডিজিজ হিসাবে বলা যাবে না, এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস। সো ওই সময় মেয়েদের নর্মালি বডিতে একটি হরমোনাল ইমব্যালেন্স হয়। তো যখন হরমোনাল ইমব্যালেন্স হয়, তখনই মেয়েদের বা মহিলাদের, এখানে আর 40-এর পরে কাউকে মেয়ে না বলছি, মহিলাদের বিভিন্ন ধরনের সিমটমস দেখা দেয়। তার মধ্যে খুব মানে উল্লেখযোগ্য যে সিমটমস, সেটি হচ্ছে হট ফ্লাশ। হট ফ্লাশ অর্থ হচ্ছে যে অনেক মহিলারা এই সময় অনেক বেশি গরম অনুভব করেন, গাল লাল হয়ে যায়, যারা রান্নাবান্না করেন চুলার পাশে বেশিক্ষণ থাকতে পারেন না, অতিরিক্ত গরম লাগে। তারপরে স্লিপ ডিসঅর্ডার, অনেক সময় দেখা যায় যে ঘুমের অনিদ্রাহীনতা হচ্ছে। অনেকের দেখা যায় খুব মুড সুইং হয়। এটা কিন্তু আমরা আমাদের মাদের মধ্যে বা বড় বোনদের মধ্যে বা এটা একটু খেয়াল করে দেখবো যে এই বয়সটাতে তারা একটু খিটখিটে হয়ে যায়। যে অনেকে ন্যাচারালি খিটখিটে যে থেকে থাকে সেটা আলাদা জিনিস, কিন্তু যে মানুষটি একটা সময় খুব ধৈর্যশীল বা নর্মাল ছিলেন, মেন কথা, তার যদি হঠাৎ করে এরকম মেজাজ খিটখিটে বা এই ধরনের প্রবলেমগুলো হয়ে যায়, তখন কিন্তু এটা মানে আমাদেরকে কনসিডারেশনে আনতে হবে যে হোয়াট ইজ হ্যাপেনিং। হ্যাঁ, সো এছাড়াও ঘুমের সমস্যার কথা তো বললামই। অনেক মহিলাদের দেখা যায় সময় অনেক বেশি ইউটিআই হচ্ছে, মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটাও কমন। তারপরে যেটা সবচেয়ে কমন, যেটা আজকের টপিকের সাথে আসলে যায়, সেটা হচ্ছে যে বোন পেইন অথবা জয়েন্ট পেইন, বিশেষ করে লার্জ জয়েন্ট, আর্থ্রাইটিক বা এই ধরনের কোনো প্রবলেম না থাকলে হঠাৎ করে নি জয়েন্টে পেইন, নামাজ পড়তে যেতে হাঁটু ঠিকমতো ভাঙতে না পারা, ফ্রোজেন শোল্ডার, এই জয়েন্টটাতে পেইন, হ্যাঁ, চুল আঁচড়াতে কষ্ট হওয়া বা শাড়ি পরতে কষ্ট হওয়া, কোনো ভারী কিছু তুলতে কষ্ট হওয়া, তরকারি নাড়া দিতে কষ্ট হওয়া, এই জিনিসগুলো কিন্তু খুব কম। সো এই জিনিসটাই আমাদের দেখা যায় যে এই বয়সী মহিলাদের হচ্ছে, এটাকে আমরা বলছি হাড়ের ক্ষয় অথবা অস্টিওপোরোসিস। সো এইটা আসলে কেন পোস্টমেনোপোজাল পেশেন্টদের অস্টিওপোরোসিসটা বেশি হচ্ছে এবং এখান থেকে মুক্তি পাওয়ার উপায় কি, এটা নিয়ে আমার লাইফটা সাজানো। তো আশা অনেকেই জয়েন করেছেন, অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। কারো কোনো প্রশ্ন থাকলে এখানে করতে পারেন। আমার লাইভে আমি আজকে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে চাই, সব ইনফরমেশনগুলো দিয়ে চেষ্টা করব সবার কোয়েশ্চেনের আনসার করার। যদি না সম্ভব না হয়, আমি পরবর্তীতে ইনবক্সে অবশ্যই আপনাদেরকে আনসার করে দেব। সো যেটা বলছিলাম, যেহেতু পোস্টমেনোপোজালে কেন অস্টিওপোরোসিসটা বেশি হচ্ছে বা হাড়ের ক্ষয়টা বেশি হচ্ছে বা ডিজেনারেটিভ চেঞ্জ হচ্ছে, সেটা কারণ হচ্ছে এই যে ইম্পর্টেন্ট হরমোনগুলো বললাম, মহিলাদের খুব ইম্পর্টেন্ট কিছু হরমোন, সেটা হচ্ছে ইস্ট্রোজেন, এবং এরপরে যেটা রেশিও ঠিক রাখার জন্য অথবা মহিলাদের হরমোন ব্যালেন্স রাখার জন্য খুব প্রয়োজন যে রেশিওটা, সেটি হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন রেশিও। সো ইস্ট্রোজেন প্রোজেস্টেরন রেশিও এবং আলটিমেটলি ইস্ট্রোজেন হরমোন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ফিমেল, যেগুলো ওভারি থেকে প্রোডাকশন হয়।
এছাড়াও আরও কিছু ইম্পর্টেন্ট ফিমেল হরমোন আছে, যেরকম লুটিনাইজিং হরমোন, ফলিকুল স্টিমুলেটিং হরমোন FSH। কিছু হরমোন আছে মেয়ে এবং ছেলের কমন, কিন্তু সেই ক্ষেত্রে মেয়েদের সেটা একটু একটা ব্যালেন্সে, একটা নির্দিষ্ট পরিমাণে থাকতে হবে। এটা যদি বেশি থাকে এটাও কিন্তু একটা হরমোনাল ইমব্যালেন্স, যেরকম টেস্টোস্টেরন, এটা মেইনলি ছেলেদের হরমোন, মেয়েদের যদি বেশি থাকে তার মানে এটা তার হরমোনাল ইমব্যালেন্স। মেয়েদের আরেকটি খুব ইম্পর্টেন্ট হরমোন আছে প্রোল্যাকটিন। সো এই যে সব ইম্পর্টেন্ট কিছু হরমোনের নাম বললাম মহিলা এবং পুরুষদের, আমি যেহেতু হচ্ছে মহিলাদের নিয়ে কথা বলছি, সো মহিলাদের জন্যই বলছি যে এই হরমোনগুলা এই মেনোপজ টাইমে আসলে ইমব্যালেন্স হয়ে যায়। কেন? কারণ হচ্ছে এই যে রিপ্রোডাক্টিভ লাইফের কথা প্রথমে বলছিলাম, এই রিপ্রোডাক্টিভ লাইফে কি হয় যে আমাদের কিছু ওভারিতে কিছু এগ থাকে বা ডিম্বাণু থাকে, যেখান থেকে কিন্তু আমরা জানি যে একটি ডিম্বাণু এবং একটি শুক্রাণু মিলনে একটি বাচ্চা তৈরি হতে পারে, একটা ভ্রূণ তৈরি হয়, একটি শিশু গর্ভধারণ করতে পারে একটা মা শিশুকে। সো এই ডিম্বাণুগুলা আস্তে আস্তে প্রোডাকশন যত কমতে থাকে ততই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ইমব্যালেন্স হতে থাকে। এবং এগুলো কিন্তু পরীক্ষা করার আজকাল অ্যাডভান্স সায়েন্স পরীক্ষা করার সিস্টেম আছে। সেটি হচ্ছে কেউ যদি জানতে চান যে আমার কখন বা কতদিন পরে মেনোপজ হতে পারে, সেটার জন্য আপনারা অ্যান্টি মুলারিয়ান হরমোন, যেটাকে সংক্ষেপে বলে AMH, এই হরমোনটি কিন্তু টেস্ট করে দেখতে পারেন আফটার 40, যে আপনার এগ রিজার্ভার AMH যত কমে যাবে এর অর্থ আপনার বডিতে এগের পরিমাণ তত কমা শুরু করেছে, সো ইস্ট্রোজেন প্রোডাকশন কমে যাচ্ছে। দ্যাটস ওয়াই ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের একটা ইমব্যালেন্স হচ্ছে, এবং সেখান থেকে বোঝা যাবে যে আপনার সামনে কতদিন পরে, এটা একটা আন্দাজ করা যাবে যে কতদিন পরে আপনি মেনোপজ হতে পারে। সো এটা কিন্তু আজকাল আমরা ডাক্তাররা করে ফেলি। কেন করে ফেলি? একটু 40-এর উপরে মহিলারা আসলে কেন করি যে আমরা ইন্টিগ্রেটিভ ওয়েতে ট্রিটমেন্ট করি। প্রথমে বলেছি যে স্পেসিফিক কোনো পেশেন্ট নিয়ে একটু কমপ্লেন নিয়ে কোনো পেশেন্ট যদি আমার এখানে আসে, তাহলে কিন্তু শুধু সেই ডিজিজটারই আমরা ট্রিট করি না, সেটা সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, আমরা রুট কজ ট্রিট করি। সো আমার কাছে ডায়াবেটিস হয়তো বা হাড়ের ব্যথা নিয়ে, নি জয়েন্ট পেইন নিয়ে একটা পেশেন্ট এসছেন, কিন্তু তার এখনও মেনোপোজ হয়নি, কিন্তু মেনোপোজের দিকে হতে পারে। তাহলে এই যে হাড়ের ক্ষয় হচ্ছে, এই হাড়ের ক্ষয়টা কি কারণে হচ্ছে সেটা আমাকে আগে জানতে হবে। আইদার তার হরমোনাল ইমব্যালেন্স, ইস্ট্রোজেন প্রোডাকশন কমে গেছে, ইস্ট্রোজেন হরমোন বোনসের বোন ডেন্সিটি মেনটেন করে, সেই ক্ষেত্রে তাকে তাহলে সেই লাইনে ট্রিটমেন্ট করতে হবে। আর যদি দেখি না তার মেনোপোজ আসতে এখনও প্রচুর দেরি, অন্য কোনো কারণে ডিজেনারেশন চেঞ্জ হচ্ছে হাড়ের, সেটি আবার আরেক ধরনের ট্রিটমেন্ট। সো স্পেসিফিক রিজনে ট্রিটমেন্ট করলেই আপনার যেই প্রবলেম নিয়ে আপনি আসছেন না কেন সেটার স্পেসিফিক ট্রিটমেন্ট হবে এবং আপনি কমপ্লিটলি কিওর হবেন। কিন্তু আপনার হাড় ক্ষয় হয়েছে, হাড় ক্ষয় হওয়ার জন্য আপনাকে ব্লাইন্ডলি ক্যালসিয়াম, ভিটামিন ডি, গ্লুকোসামাইন অথবা সাপ্লিমেন্টস দিলাম, আপনাকে PRP ট্রিটমেন্ট দিলাম, দিয়ে আপনার টেম্পোরারি সিমটমসগুলোকে আমরা কমিয়ে দিলাম, কিন্তু এটা কিন্তু মেইন ট্রিটমেন্ট না, রুট কজের ট্রিটমেন্ট হলো না। রুট কজের ট্রিটমেন্ট করতে হলে আমাকে আগে দেখতে হবে কি কারণে আপনার হাড়ের ক্ষয় হচ্ছে। বয়সের সাথে এজিং প্রসেস আছে, একটা সিম্পল এজিং প্রসেস যেটা আমরা বলি যে আমরা সবাই একটা এজের ভেতর দিয়ে যাই। সো এই এজিং প্রসেসের জন্য কিন্তু দেখা যায় যে বোনসের ডিজেনারেশন হচ্ছে। সো বোনসের ডিজেনারেশন যদি এজিং প্রসেসের জন্য হয়, তাহলে এজিং প্রসেসটাকে রিজেনারেট করতে হলে আমরা PRP ট্রিটমেন্ট দিচ্ছি, যেটা হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা। এই জিনিসটা অর্থ হচ্ছে আপনার বডি থেকে আমরা ব্লাড নিব, আপনার বডির যে ব্লাড সেলস আছে, অন্যতম ব্লাড সেলস হচ্ছে প্লেটলেট। এই প্লেটলেটে প্রচুর গ্রোথ ফ্যাক্টর থাকে। সো প্লেটলেটটাকে কনসেন্ট্রেশন করে যদি আপনার যে লার্জ জয়েন্টে পেইন হতে পারে, নি জয়েন্ট অথবা ফ্রোজেন শোল্ডার, সেখানে আমরা ইনজেক্ট করে দিলে হাড় আবার রিজেনারেশন হবে, রিমডেলিং হবে, নতুন করে বোন সেলগুলো তৈরি হবে এবং ড্যামেজ সেলগুলো স্টিমুলেট হবে। সো এটা স্পেসিফিক। কিন্তু যদি আপনার এই ডিজেনারেশন চেঞ্জ অথবা অস্টিওপোরোসিস হয় হরমোনাল ইমব্যালেন্সের জন্য, মেনোপজ আসছে সেই জন্য অথবা মেনোপজ হয়ে গেছে সেই জন্য, তখন আপনাকে কিন্তু আমরা চিন্তা করব যে PRP একটা অপশন সিমটোমেটিক রিলিফ করবে, আর একটা অপশন হবে যে হরমোনটাকে ব্যালেন্স করা। কিভাবে আমরা হরমোনটাকে ব্যালেন্স করি? সাধারণত কনভেনশনাল মেডিসিনে আমরা যেটা আগে করতাম সেটা হচ্ছে HRT বা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি।
সো ইস্ট্রোজেন আমরা সাধারণত পেশেন্টদেরকে ইনজেকশন আকারে অথবা ওরাল অথবা পারভাজাইনালি আমরা ইস্ট্রোজেন দিতাম, কিন্তু এটাও এখন রিসেন্টলি রিসার্চ বিভিন্ন জার্নালে, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েটেড জার্নালে এটি এসছে যে এই বয়সে 40 বা 45-এ যখন মেনোপজ হয়ে যায় এবং তাদের সিমটমসগুলোকে কমানোর জন্য আমরা ইস্ট্রোজেন হরমোন বা হরমোন রিপ্লেসমেন্ট বা এইচআরটি দিচ্ছি, তখন যেটা হচ্ছে যে পেশেন্টদের আদার কিছু ডিজিজ হওয়ার প্রবণতা হচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে যে হাই রিস্ক ফ্যাক্টর অফ হার্ট ডিজিজ, হাই রিস্ক ফ্যাক্টর অফ কোলেস্টেরল ইনক্রিজ, মানে হার্ট ডিজিজ হওয়ার প্রবণতা অনেক বেড়ে যায়, কোলেস্টেরল জমার প্রবণতা অনেক বেড়ে যায়, ইস্ট্রোজেন দিলে অনেকের ওজন বেড়ে যায়, স্থূলতা বেড়ে যায়, তখন আবার অন্যদিকে ডাইভার্ট হয় প্রবলেমগুলো। সো এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস। একটা কোয়েশ্চেন নিয়ে নিই। আফরিন সাদিয়া, ma'am, my mother-in-law suffering from knee joint pain almost for 10 years. She is on her menopause and pain get worsen at right. She is obese and age 50 years. Please suggest her what she could do. অবশ্যই আফরিন সাদিয়া, আমি আমার লাইফে তো বলছিলামই যে এটা আসলে আমরা ধরে নিতে পারি দুটো কারণে আপনার মায়ের, আপনার শাশুড়ির আসলে নি জয়েন্ট পেন হচ্ছে। একটা অবশ্যই মেনোপজের জন্য হরমোনাল ইমব্যালেন্স, তো এখানে ওনার কম্বাইন্ড ট্রিটমেন্ট লাগবে, যেটা এই এখনই আমি বলছিলাম যে এই বয়সে দুটো জিনিস ফ্যাক্টর, একটা হচ্ছে এজিং প্রসেস, সো এজিং প্রসেসটাকে রিভার্স করার জন্য পিআরপি ট্রিটমেন্ট লাগবে, আর হরমোনাল ইমব্যালেন্স যেহেতু মেনোপজে আছে ডেফিনেটলি দেয়ার আর হরমোনাল ইমব্যালেন্সেস, সো সেই ক্ষেত্রে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিটা দিতে হবে। তবে আমরা ইডব্লিউ ভিলামেডিকাতে এইচআরটি বা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি ডিরেক্টলি দিচ্ছি না, আমরা কি করছি আর একটু বেটার অপশনে যাচ্ছি, সেটা হচ্ছে বায়ো আইডেন্টিক্যাল হরমোন দিচ্ছি। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট ইজ বায়ো আইডেন্টিক্যাল হরমোন, অনেকেই এই প্রশ্নটা করবেন আমি জানি। সো বায়ো আইডেন্টিক্যাল হরমোন ইজ সামথিং মেনলি যে আমার মনে আছে আমার গত লাইভে আমি বলেছিলাম যে আমরা যারা লিভিং অ্যানিমালস বলেন, প্ল্যান্টস বলেন, মানুষ বলেন, মানে লিভিং থিংস যা কিছু আছে সব কিছুই অনেক কোষ দিয়ে তৈরি, কেউ সিঙ্গেল কোষ দিয়ে তৈরি, কেউ মাল্টিপল কোষ দিয়ে তৈরি, ইভেন ভাইরাস, ব্যাকটেরিয়া, এভরিথিং। সো এই কোষগুলো আপনার যখন বিভিন্ন ধরনের কার্যক্ষমতা করে, তার মধ্যে কিছু কিছু আমাদের হিউম্যানের কিছু কোষ থেকে কিছু টিস্যু হচ্ছে, টিস্যু থেকে অর্গ্যান হচ্ছে, কিছু কিছু অর্গ্যান আপনার বিভিন্ন ধরনের হরমোন প্রোডাকশন করে, এবং আমরা এই হিউম্যান লাইক হরমোন আমরা প্ল্যান্ট সোর্স থেকে নিচ্ছি। হ্যাঁ, এটাকে আমরা বলছি বায়ো আইডেন্টিক্যাল হরমোন। তার মানে আমাদের হিউম্যানদের যে ধরনের হরমোনস আছে প্ল্যান্টসেরও ওই টাইপের আছে কিছু হরমোন, সেটাকে আমরা ল্যাবে নিয়ে আসছি, আমরা সেটাকে একটু প্রসেস করছি। ইটস আ হিউজ প্রসেস, এটা যারা টিস্যু ইঞ্জিনিয়ারিং বা বায়োটেকনোলজি নিয়ে পড়েছে, আমি যেরকম বায়োটেকনোলজিতে মাস্টার্স করেছি, সো সেখানে ইটস এ হিউজ প্রসেস যে তাদেরকে বায়ো আইডেন্টিক্যাল বানানো হয়, প্ল্যান্ট সোর্স থেকে হিউম্যান সোর্সের মতো করে হরমোন তৈরি করা, প্রোটিন দিয়ে বা আর্টিফিশিয়াল গ্রোথ ফ্যাক্টর এন্ড এভরিথিং। সো এই জিনিসগুলো আমরা ইউজ করছি, এবং যেটার উপকারিতা কি, উপকারিতা হচ্ছে যে আপনার নর্মাল এইচআরটি বা ইস্ট্রোজেন দিলে যে সাইড ইফেক্টসগুলো হয়, মোটা হয়ে যাওয়া বললাম, এছাড়া আরও বিভিন্ন ধরনের সিমটমস হয় ইস্ট্রোজেন দিলে, রিস্ক ফ্যাক্টর অফ হার্ট ডিজিজ, হাইপারটেনশন, কোলেস্টেরল বেড়ে যাওয়া, এই জিনিসগুলো নেই। এটা একদম সাইড ইফেক্ট লেস, এবং এর বেনিফিট আরেকটু বেশি লংজিভিটি। এরকম এইচআরটি হয়তো অনেক কিছু 6 মাস 1 বছর পর রিপিট করতে হয়, কিন্তু বায়ো আইডেন্টিক্যাল হরমোন আমরা এভাবে ডিজাইন করি সাধারণত একটা কোর্স করার পরে আর প্রয়োজন হয় না। তার সাথে অবশ্যই ডায়েটারি মডিফিকেশন আছে, ডায়েটারি মডিফিকেশন থাকবে, আমাদের এখানে ডায়েটিক্স ডিপার্টমেন্ট আছে, এবং হরমোনাল ইমব্যালেন্স হলে স্কিনের অনেক ইস্যুস হয়, সো যারা স্কিন রিলেটেড নিয়ে অনেক চিন্তিত থাকেন তারা এখানে আমাদের ডার্মাটোলজি ডিপার্টমেন্ট আছে, সেখানে স্কিনের ট্রিটমেন্টগুলো নিতে পারেন। অনেক সময় এই সময় যেটা হয় যে অনেক ব্ল্যাক স্পট পড়ে যায় মুখে, ঘাড়ে, গলায়, ভাঁজগুলোতে, অনেকে দেখা যায় যে একনিজ হয়, এই প্রবলেমগুলো কিন্তু হয় এই পোস্টমেনোপজ সিনড্রোমে। সো এই প্রবলেমগুলো কিন্তু সলিউশনের জন্য আমাদের এখানে ডার্মাটোলজিক্যাল ডিপার্টমেন্ট আছে। সো 3-in-1 আমি যেটা বলবো যে ইডব্লিউ ভিলামেডিকা এমন একটি জায়গা যেখানে আপনি একটা ডিজিজ নিয়ে আসলে রুট কজটাকে বের করে সেটাকে অ্যাড্রেস করে সেই ট্রিটমেন্টটা দিতে হয়, এবং ঠিক সেটাই আমরা করি পোস্টমেনোপজাল রিলেটেড অস্টিওপোরোসিসে।
সো আমরা দেখলাম যে পোস্ট মেনোপজ জিনিসটা কি হয় এই সময়, সিমটমস কীভাবে বুঝবেন যে আপনার হয়তো বা এটা মেনোপজের সিমটম হতে পারে। এগুলো সব বাসায় বোঝার পরে বসে থাকলে হবে না, ডক্টরের কনসালটেশন নিতে হবে, এই টেস্টগুলো করতে হবে, যে টেস্টগুলো ইম্পর্টেন্ট মহিলাদের জন্য, হরমোনগুলো। আমি আবারও বলছি, প্রোল্যাকটিন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, AMH, হ্যাঁ, এরপরে খুব ইম্পর্টেন্ট FSH, LH, এছাড়াও কর্টিসল, মর্নিং কর্টিসল ইজ ভেরি গুড বোনসের গ্রোথের জন্য, পুরো বডির গ্রোথের জন্য কর্টিসল দরকার আছে। সো এই হরমোনগুলো একটু দেখে নেওয়া, অবশ্যই ডক্টরের কনসালটেশন নেওয়া। এরপরে যদি অস্টিওপোরোসিস শুরু হয়ে যায় বা বোন ক্ষয় হতেই থাকে, তাহলে কারণগুলো ডক্টর আইডেন্টিফাই করবেন যে এই কারণে হচ্ছে। সো যেই কারণে হচ্ছে, সিঙ্গেল অ্যাপ্রোচ হলে সিঙ্গেল অ্যাপ্রোচে কাজ করতে হবে, আর মাল্টিপল অ্যাপ্রোচ দরকার হলে মাল্টিপল অ্যাপ্রোচে কাজ করতে হবে। এবং এর সাথে অবশ্যই ডায়েটেটিক্স বা একটি প্রপার ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করতে হবে, কারণ এই ধরনের পেশেন্টদের ম্যাক্সিমাম ওজন অনেক বেড়ে যায়, সে ওজনটাকে কন্ট্রোল করতে হবে। সো এই সব কিছু মিলিয়ে, এই 3-4টি অ্যাপ্রোচ মিলিয়ে আমাদের এই পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিসের ট্রিটমেন্ট প্রোটোকল, যেটি একটি জার্মান প্রোটোকল। আমি প্রথমেই বলে নিতাম, এখন একটু বলে নেই যে EW ভিলামেডিকা জার্মান একটি ফ্র্যাঞ্চাইজ, এবং এখানে আমরা ওয়ার্ল্ডে প্রায় 30 থেকে 32 ব্রাঞ্চেস নিয়ে কাজ করছি। অ্যাট দ্য সেম টাইম আমরা সেম চেইন, ইন্টারন্যাশনাল চেইন। সো আমাদের এখানে অনেক ইন্টারন্যাশনাল ডক্টররাও আছেন, আমরাও ওখানকার পেশেন্টদেরকে নিয়ে আলোচনা করছি, তাদের রিপোর্টস দেখছি, তাদেরকে হেল্প করার চেষ্টা করছি, কমপ্লিকেটেড কেসগুলো ওনারাও চেষ্টা করছেন। সো আমরা এখানে অনলাইনে ফরেন কনসালটেশনও পাচ্ছি, কোভিড সিচুয়েশন নর্মাল হয়ে গেলে তারা এখানে এসে ট্রিটমেন্ট করছেন। সো এই জিনিস সুবিধাগুলো EW ভিলামেডিকাতে আছে। আর এছাড়া আমরা রিজেনারেটিভ ডক্টর যারা আছি, তারা আসলে অনেকের প্রশ্ন থাকে যে হোয়াই রিজেনারেটিভ, কারণ এই সাবজেক্টটা বাংলাদেশে কোনো একাডেমিক অ্যাক্রেডিটেশন নেই। বাট রিজেনারেটিভ মেডিসিন অর্থ হচ্ছে এইটাই, যেটা আমি আপনাকে প্রথম থেকে সহজ ভাষায় বলছি, একটা ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচে ট্রিটমেন্ট করে আপনার বডির যে জিনিসগুলো নষ্ট হয়ে গেছে বা ড্যামেজ হয়ে গেছে ওগুলোকে রিভার্স করা, দ্যাটস অল, নাথিং এলস। সো মেডিসিনের সাথে ডিফারেন্স কি? মেডিসিনের সাথে ডিফারেন্স হচ্ছে, মেডিসিনের অ্যাপ্রোচে আমরা সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দিই, পার্মানেন্ট সলিউশনটা ওভাবে আসে না, কিন্তু রিজেনারেটিভ অ্যান্ড বায়োলজিক্যাল মেডিসিনে সেটা সম্ভব। সো রিজেনারেটিভ পার্টিতে বোঝা গেল যে সেলসগুলোকে, যে কোষগুলো দিয়ে মানুষ তৈরি, সেগুলোকে আমরা রিভার্স করছি। সো এটা ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সার্স, ইভেন ক্যান্সার্সের অবশ্য সামটাইমস দেখা যায় যে কনভেনশনাল ট্রিটমেন্টও প্রয়োজন হয়, কেমো রেডিওর সাথে সাথে আমরা অন্য ট্রিটমেন্টগুলো করি। থাইরয়েডের প্রবলেম, এনি হরমোনাল ইমব্যালেন্স, সেক্সুয়াল ডিসফাংশন, স্কিন, অবশ্যই ওয়েট ম্যানেজমেন্ট, এগুলো সবই আমাদের সেক্টরের মধ্যে পড়ছে। আর্থ্রাইটিক পেইন, জয়েন্ট পেইন, ফ্রোজেন শোল্ডার, সব কিছুই। সো দিস আর অল যে আমরা এগুলো নিয়ে ডিল করছি। অ্যান্ড নাও হোয়াট ইজ বায়োলজিক্যাল মেডিসিন? সো বায়োলজিক্যাল মেডিসিন ইজ সামথিং, যেটা আমি বললাম, বায়োআইডেন্টিক্যাল জিনিসপত্র নিয়ে কাজ করার চেষ্টা করছি আমরা। ফার্মাসিউটিক্যাল মেডিসিন যদি প্রয়োজন না হয়, তাহলে সেটা অ্যাভয়েড করে ন্যাচারাল ফুড সাপ্লিমেন্টের মাধ্যমে আপনাদের ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করছি। এটার সুবিধা কি? এটারও একই সুবিধা। দীর্ঘদিন কনভেনশনাল ফার্মাসিউটিক্যাল মেডিসিন ইউজ করলে যে লিভার অথবা কিডনির উপর যে প্রেশারটা পড়ে, ফুড সাপ্লিমেন্টস বা ন্যাচারাল সাপ্লিমেন্টস ইউজ করলে সেইগুলো পড়ে না। সো আমরা এখানে বিভিন্ন ধরনের, যেরকম অস্টিওপোরোসিসের জন্য আপনার আসলে কী কী সাপ্লিমেন্টস লাগবে যদি বলি, গ্লুকোসামাইন সালফেট লাগবে, আপনার ক্যালসিয়াম লাগবে, আপনার ভিটামিন ডি লাগবে, বিকজ ক্যালসিয়াম এবং ভিটামিন ডি বোনের ডেন্সিটি বাড়াচ্ছে, গ্লুকোসামাইন বোন স্ট্রং করছে, অ্যান্ড আপনার একটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি ভালো সোর্স অফ ফিশ অয়েল ওমেগা 3, এবং ওমেগা 3, 6, 9 কম্বাইন একটি পাওয়া যায়, সেটি হলে আরও বেটার, বিকজ তাহলে রেশিওটা ভালো থাকে। সেটা আমাদের সেন্টারে সব আছে এবং আরও কিছু জায়গা আছে। তবে আমরা মোটামুটি এটা বলি যে আমরা যেহেতু বাইরে থেকে ইউকে প্রোডাক্টসগুলো নিয়ে আসি, সো এখানে বা জার্মানি বা সুইজারল্যান্ড প্রোডাক্টস আমরা নিয়ে আসি, সো এখানকার কোয়ালিটি সম্পর্কে আমরা নিশ্চিন্ত। সো অ্যান্ড বোনসের জন্য আর কি, বোন অস্টিওপোরোসিসের জন্য আর কি সাপ্লিমেন্ট দেওয়া যায়, মোটামুটি এই কটাই আমরা দিই। তবে তার আর কোনো সিমটমেটিক কোনো ইস্যুস থাকলে সেক্ষেত্রে আমরা কিছু অ্যাড করতে পারি, বাট এই 4টি কমন, এগুলো দিতে হবে অ্যাটলিস্ট 3 থেকে 6 মাস, এবং তারপরে ডায়েটিশিয়ানের কাছ থেকে ডায়েট চার্ট নিয়ে ন্যাচারাল ফুডের মাধ্যমে যেন এগুলো থাকে, সেই ন্যাচারাল ফুডগুলো আপনাকে ডেইলি
নিতে হবে। আফটার 40 থেকে শুরু করে দিবেন, কারণ তখন থেকে হিসাব করবেন যে আপনি এখন প্রিমেনোপজে আছেন, দরকার হলে ইমেজটা চেক করে নেবেন। সো এগুলো সব করে নিয়ে তারপরে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে সাপ্লিমেন্টস দেবেন, ডক্টরের পরামর্শ না নিয়ে নয়। এবং সেই সাথে যেটা করতে হবে, আমাদের সুইজারল্যান্ডের একটি প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে রিজেনেপ্যাপ। এটা মোটামুটি আমাদের যে বোনসগুলো আছে ওগুলোর সেলসগুলোকে রিজেনারেট করে, নতুন করে অস্টিওসাইটস বলি আমরা বোন সেলসকে, এগুলোকে নতুন করে কার্যক্ষম করে তোলে। সো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন লাস্ট বাট নট দ্য লিস্ট, যে অবশ্যই যাদের এই ধরনের অস্টিওপরোসিস বা এই ধরনের হাড়ের সমস্যা আছে বা যাদের নেই, সবার জন্যই প্রতিদিন অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট সান এক্সপোজার হতে হবে। এর অর্থ হচ্ছে সূর্যের আলোতে যাওয়া। সো আমি প্রেফার করি সকালে সূর্যের আলো 8টা থেকে 9টার মধ্যে। সো এই জিনিসগুলো অবশ্যই মেনটেন করতে হবে, শুধু সাপ্লিমেন্টস খেলে হবে না, ট্রিটমেন্ট নিলে হবে না, ন্যাচারাল ওয়েতে আপনাকে নিজেকে সুস্থ করতে হবে। একজন লিখেছেন ঈদ মোবারক, অনেক অনেক শুভকামনা আপনাদের সবাইকে, ঈদ মোবারক, আপনাদের জন্য প্রচুর শুভকামনা। অ্যান্ড দেন ওকে, সো এছাড়া আর অস্টিওপোরোসিসের ট্রিটমেন্ট এই সবশেষে যেটা হচ্ছে, আমি বললাম অলরেডি যে আমাদের হাড়ের জন্য পিআরপি দিচ্ছি, সাপ্লিমেন্টস দিচ্ছি, ডায়াবেটিক্স দিচ্ছি, বায়োআইডেন্টিক্যাল হরমোন দিচ্ছি। আপনারা যেটা করতে পারেন যে সিলিমারিন, এটা এক ধরনের প্রোডাক্ট, কেমিক্যাল সাপ্লিমেন্টস, যেটা রিচ ফুডও আপনারা নিতে পারেন, এই ক্ষেত্রে হেল্প করে হরমোনাল ইমব্যালেন্সকে ব্যালেন্স করতে। এছাড়া আমাদের এখানে কিছু ডিভাইস আছে যেটাকে আমরা বলি বায়ো হরমোনাল মডুলেটর, যেটা পিটুইটারি গ্ল্যান্ডটাকে স্টিমুলেট করে এবং পিটুইটারি গ্ল্যান্ডটাকে স্টিমুলেট করে আমাদের সব ধরনের হরমোন, যেহেতু ওখান থেকে আসলে আমাদের হরমোনগুলো সিক্রেশনের সিগন্যালস আসে, আমাদের ব্রেইনের পিটুইটারি ফোসাতে একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় পিটুইটারি গ্ল্যান্ড থাকে। সো পিটুইটারি গ্ল্যান্ডটাকে স্টিমুলেট করে হরমোন ইমব্যালেন্সকে ব্যালেন্স করে। সো এগুলো আলটিমেটলি এগুলোই আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল, এবং এগুলো সবই জার্মান ফ্রাঞ্চাইজ স্ট্যান্ডার্ড প্রোটোকল। সো এই প্রোটোকল অনুযায়ী চললে আমার পেজে দেখবেন আমি একটি পেশেন্টের হরমোনাল ইমব্যালেন্স, পোস্টমেনোপজাল সিনড্রোম না, এরকম একটি পেশেন্টের, আমার পেজ হচ্ছে ডক্টর খালেদা ইদি বিনতে আবদুল্লাহ। পরবর্তীতে ইডব্লিউ পেজে হয়তো এটা আসবে বা অলরেডি এসে গেছে, যে পেশেন্টের হরমোনাল ইমব্যালেন্সকে আমরা এখানে কীভাবে ব্যালেন্স করছি মাল্টিপল অ্যাপ্রোচে, ডার্মাটোলজি থেকে স্কিন থেকে শুরু করে এক্সটার্নাল ইন্টারনাল ডায়েট সব কিছু মিলিয়ে আমার পেশেন্টটাকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছে। তো এটা একটা পেশেন্টের রিভিউ ছিল, বাট এরকম প্রচুর পেশেন্ট আছে, এবং বিশেষ করে আজকের যে টপিক পোস্টমেনোপজাল অস্টিওপোরোসিস, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আর আজকে এই টপিকটা আসলে সিলেক্ট করার একটা কারণ হচ্ছে, আমি কিছুদিন আগে আমাদের ডক্টরসের যে একটা প্ল্যাটফর্ম আছে রাজ টিভি, ওখানে এটা নিয়ে কথা বলেছিলাম। সেখানে এটা একটা অনলাইন প্রোগ্রাম ছিল, যেখানে দর্শকদের সুযোগ ছিল প্রশ্ন করার। তারা অনেকেই অনেক প্রশ্ন করেছেন। তখন আমার মনে হয়েছে যে অনেকের মাকে নিয়ে প্রশ্ন করেছেন, অনেকের ভাবিকে নিয়ে প্রশ্ন করেছেন, অনেকের ওয়াইফকে নিয়ে কোশ্চেন করেছেন। সো আমাদের দেশের ছেলেরা তাদের লাইফ পার্টনার অথবা মা বোনদের প্রতি অবশ্যই কেয়ারিং, এই জন্য এই সিমটমসগুলো দেখা দিলে মহিলারা যারা অবশ্যই এই সিমটমসগুলো দেখা দিবে, যেগুলো আমি প্রথমে বলেছি, তার সাথে সাথে ডক্টর কনসালটেশন করবেন। এবং পুরুষ পার্টনার যদি আপনার পার্টনারের মধ্যে অথবা মা অথবা বোনের মধ্যে বা বাড়ির যে বয়োজ্যেষ্ঠ মহিলাটি আছেন তাদের মধ্যে এই ধরনের প্রবলেম দেখা দিলে দেরি না করে ডক্টর কনসালটেশন নিয়ে নেবেন। বিকজ যেটা আমি ওই প্রোগ্রামে বলেছিলাম যে হাড় ভঙ্গুর হয়ে গেলে এই বয়সে যেটা খুব কমনলি হয়, যে ফ্র্যাকচার, বোন ফ্র্যাকচার, খুব কমন একটি বোন ফ্র্যাকচার হচ্ছে যে আমাদের যে পা আছে তার উপরের অংশের মোটা জায়গাটা, যে হাড়টা থাকে, যেটাকে আমরা ফিমার বলি, ওখানে একটা নেক থাকে, নেকের মতো, মানে প্রথমে হেড থাকে, তারপর চিকন একটা জায়গা থাকে নেক, তারপর থেকে হাড়টা শুরু হয়। সো এই নেকটা খুব যেটাকে বলি ভঙ্গুর হয়ে যায়, ভার্নারেবল হয়ে যায়। সো নেকে এখানে প্রচুর ব্লাড সাপ্লাই থাকে, মনে রাখবেন। এবং এই ধরনের মহিলাদের সবসময় অর্থোপেডিক হসপিটালে গেলে দেখবেন তাদের ফ্র্যাকচার, নেক ফ্র্যাকচার, নেক অফ দ্য ফিমার ফ্র্যাকচার হয়েছে। কেন? কারণ তাদের পোস্টমেনোপজ, তাদের হাড়ের বোন ডেন্সিটি ভালো না, এই জায়গাগুলো খুবই দুর্বল, এবং এই ফ্র্যাকচারে প্রচুর ব্লিডিং হয়, এবং এই ব্লিডিংয়ে পেশেন্ট দেখা যায় যে এনিমিক শকে মারা যায়। সো এটা খুবই ডেঞ্জারাস।
সো প্লিজ বি কেয়ারফুল। আপনার যদি মেনোপোজের দিকে আপনি যখনই যেতে থাকবেন তখন থেকেই যদি এই ধরনের প্রিভেন্টিভ মেজারগুলো নিয়ে নেন, ডক্টরের কাছে এসে হরমোনগুলো টেস্ট করিয়ে, যদি সাপ্লিমেন্টস লাগে সেটা নিয়ে, যদি কোনো ট্রিটমেন্ট লাগে সেটা নিয়ে, এটাকে ঠিক আপনার বোন ডেন্সিটিটাকে ঠিক করে ফেলুন, কারণ এই ফ্র্যাকচার ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস। আর যারা ঠিকও হয়ে যায় তারাও আসলে আগের মতো হাঁটতে পারে না, এবং দেখা যায় যে সবসময় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয় এবং ফ্যামিলি ডিপেন্ডেন্সি করে। আর একটা খুব কমন ফ্র্যাকচার, সেটা হচ্ছে কোমর ভেঙে যায় বা পেলভিক ফ্র্যাকচার। আমরা বলি, বাংলা ভাষায় বললাম কোমর ভেঙে যাওয়া। পেলভিক ফ্র্যাকচার সাধারণত স্যাক্রোইলিয়াক জয়েন্ট বা আমাদের যে জয়েন্টটাতে কোমরের সাথে পাটা যুক্ত, সেই জয়েন্টটা অনেক সময় ভেঙে যায়, অথবা পিঠের হাড় ভেঙে যায়। এটা অনেক ডেঞ্জারাস, এখানে প্রচুর ব্লিডিং হয় এবং এখানেও পেশেন্ট আসলে বেড রিডেন হয়ে যায় যদি সুস্থ হয়ে বাড়িতে ফেরত আসতে। অপারেশন অ্যান্ড এভরিথিং তো প্রয়োজনই হয়। সো আমরা এই কমপ্লিকেশনে যেতে চাই না। আমাদের রিজেনারেটিভ মেডিসিনে আমি যেটা শিখেছি আমার পিএইচডি কোর্সে অথবা আমার মাস্টার্স কোর্সে, যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, আমার মেডিকেল কোর্সে, বিবিএস কোর্সে। হ্যাঁ, সো অবশ্যই যারা আমার এই প্রোগ্রামটা দেখছেন, আজকে যেহেতু ঈদের একদিন পরে অনেকে হয়তো সময় পাচ্ছেন না এখন প্রোগ্রামটা দেখার, আমার প্রোগ্রামটা এই ইডব্লিউর পেজে থাকবে। অ্যাট দ্য সেম টাইম ডক্টর খালেদা এদিব বিনতে আবদুল্লাহ এই পেজে থাকবে। আমার ইউটিউব চ্যানেল আছে ডক্টর খালেদা এদিব, সেখানে থাকবে। সো দেখে নেবেন এবং সচেতন হবেন, সবাইকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আশা করি সবাই ভালো থাকবেন। সবাইকে আবার ঈদ মোবারক। আজকে আমার লাইভ এখানে শেষ করছি। নেক্সট উইকে আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।